শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে। আমাদের সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি, বিশেষ করে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে। আজকে আমরা বল অধ্যায় থেকে, যেহেতু দশম শ্রেণীর ক্লাসটা আমি এখানে বেশি ফলো করছি এবং আজকের আমাদের রুটিন অনুযায়ী দশম শ্রেণীর ক্লাস, সেই জন্য আমি সৃজনশীল প্রশ্নটা নিয়ে বেশি আলোচনা করব। তো আশা করি সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই অংশগ্রহণ করবে এবং আমার ক্লাসটা ফলো করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের সমস্যাটুকু জানার জন্য চেষ্টা করবে। আমি সর্বদা চেষ্টা করব, বিশেষ করে পদার্থবিজ্ঞান, তোমাদের সমস্যা দূর করার জন্য। তো আমরা ক্লাসে চলে যাচ্ছি আর সময় ক্ষেপণ না করে। আজকে এখানে দেখতে হচ্ছে বল। আমরা জানি কি বল কি। এই অধ্যায়ে যা আছে যে বল হচ্ছে যা স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল বস্তুকে স্থির করে, যার সাহায্যে বস্তুর আকৃতি পরিবর্তন করতে চায়, তাই হচ্ছে বল। তো বল সম্পর্কে আমরা অধ্যায় পড়েছি। এখানে যে সকলগুলো আছে, যেমন স্পর্শ বল, অস্পর্শ বল, সাম্য বল, অসাম্য বল, ঘর্ষ বল, এ ধরনের অনেক বল সম্পর্কে আমরা পড়েছি। তো এগুলো হচ্ছে বলের প্রকৃতি। তারপর আমরা আরও অধ্যায় পড়েছি তারিত চুম্বক বল, তারপর মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, এই সকল বল আমরা আলোচনা করেছি। এগুলোকে আমরা বলি মৌলিক বল, এগুলোকে আমরা বলি মৌলিক বল। তারপর স্থির বস্তুর উপর বলের প্রভাব, গতিশীল বস্তুর উপর বলের প্রভাব, গতিশীল বস্তুর বেগ হ্রাস, ব্রেক করলে আমরা হ্রাস পাই। তারপর হচ্ছে বস্তুর আকারের উপর প্রভাব, এগুলো হচ্ছে বলের প্রভাব। তারপর বল এবং ত্বরণের সম্পর্ক, নিউটনের দ্বিতীয় সূত্র, ভরবেগের পরিবর্তন হার এবং প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগ সেদিকে ক্রিয়া করে, এই সকল সম্পর্কে কিন্তু আমরা আগে পড়েছি। এরপরে এফ ইজ ইকুয়াল টু এম এ, অর্থাৎ বল ইজ ইকুয়াল টু ভর পূরণ ত্বরণ, এই সূত্রটির প্রতিপাদন আমরা করেছি। এখানে তোমরা একটু ভিডিও ফলো করো, আমি তোমাদেরকে একটু স্মরণ করার চেষ্টা করছি আমরা সৃজনশীল প্রশ্নে যাওয়ার আগে। এখানে দেখতে আছো একটি গাড়ি স্টার্ট করে চলে যাচ্ছে, হঠাৎ করে এটা ব্রেক করলো, ব্রেক করার পরে সামনের দিকে ঝুঁকে পড়েছে। দেখেছ, সামনের দিকে ঝুঁকে পড়েছে এবং এই যে কারণটা, এই কারণটা আমরা বলেছি যে বল হঠাৎ করে থেমে গেলে, গাড়ি হঠাৎ করে থেমে গেলে মানুষজন কেন সামনের দিকে ঝুলে পড়ে আর কেন পেছনের দিকে, আর চলতে শুরু করলে কেন সামনের পেছনের দিকে ঝুলে পড়ে, এগুলা কাজ সম্পর্কে আমরা পড়েছি। এখানে একটা এই উপলক্ষে সৃজনশীল প্রশ্ন যাওয়ার আগে আমরা একটা দলীয় কাজ করে নেই। গাড়িটির ভর 50 কেজি এবং এর উপর ক্রিয়ারত মোট বল 950 নিউটন। তো এখানে গাড়িটি ওজন ও সৃষ্ট ত্বরণ নির্ণয় করো, গাড়িটির ওজন ও সৃষ্ট ত্বরণ নির্ণয় করো। তো লক্ষ্য করো যে 50 কেজি ভরের একটা গাড়ি, ক্রিয়ারত মোট লব্ধি বল হচ্ছে 950 নিউটন, গাড়িটির ওজন এবং সৃষ্ট ত্বরণ নির্ণয় করো। তাহলে বন্ধুরা, তোমরা দলীয়ভাবে যদি তোমাদের ক্লাসে আমরা কাজটা দিতাম, তাহলে কি করতে? ওজন হচ্ছে, আমরা জানি কি ওজন, ওজন হচ্ছে বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান নিয়ে আমরা
ওজনের যে এম এর মান আছে যে এটা 500 কেজি, আর অভিকর্ষজ ত্বরণের মানটা বসাইলে আমরা এখানে এটা পেয়ে যেতাম। তোমরা দলীয়ভাবে যে কাজটা করতে আর কি, সৃষ্ট ত্বরণ নির্ণয় করো। তাহলে সৃষ্ট ত্বরণ নির্ণয় করতে গেলে এখন আমরা কোন সূত্রটা কাজ করব, যে এখানে কিন্তু এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এই এ ত্বরণের মান নির্ণয় করতে হবে। তাহলে এ ইজ ইকুয়াল টু এম বাই এফ, তাহলে এটা হচ্ছে আমার এফ এত নিউটন, আর এটা হচ্ছে ভর 500 কেজি। তো সুতরাং আমরা কিন্তু এখানে এই কাজটা আমি করে দিচ্ছি না, তোমরা শুধু বুঝে দিচ্ছি। তাহলে আমরা এর মানটা অর্থাৎ 500কে যদি আমরা 950 দিয়ে ভাগ দিই ত্বরণের মান পেয়ে যাব। এইভাবে কিন্তু আমরা দলীয় কাজটা সমস্যাটা সমাধান করতাম। তো এখন তো দেখো যে আমরা সৃজনশীল প্রশ্ন 1 তোমরা দেখতে পাচ্ছ একটা গাড়ি, দুইটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে দুইটা গাড়ি পরস্পর, একটা আছে এই দিক থেকে একটা এদিক থেকে যাচ্ছে। এটার বেগ 5 মিটার সেকেন্ড ইনভার্স এবং ত্বরণ 0.4 মিটার সেকেন্ড ইনভার্স 2, ভর 400 কেজি। দ্বিতীয় গাড়ির যেটা এদিক থেকে আসছে এটার বেগ হচ্ছে 10 মিটার সেকেন্ড ইনভার্স, ত্বরণ 0.2 মিটার সেকেন্ড ইনভার্স 2 এবং ভর হচ্ছে 500 কেজি। এখন উদ্দীপকে গাড়ির দুটি একই সময়ে একই পথে পরস্পরের বিপরীত দিকে যাত্রা করলো, তারা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে। চালকদ্বয়ের অসাবধানতার কারণে কিছু সময় পর গাড়ি দুটি মধ্যে সংঘর্ষ হলো এবং পরস্পর আটকে গিয়ে চলতে থাকলো। এখন প্রশ্নটা হচ্ছে ক, ঘর্ষণ কাকে বলে? ঘর্ষণ কাকে বলে আমরা প্রশ্নটি আগে দিয়ে নেই। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ পাওয়া যায়, সম্ভাব্য ব্যাখ্যা করো। দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ পাওয়া যায়, সম্ভাব্যতাটা ব্যাখ্যা করো। গাড়ি দুটি কত সময় পর সংঘর্ষে লিপ্ত হয়েছিল তা নির্ণয় করো। সংঘর্ষের পর মিলিত গাড়িদ্বয় কোন দিকে কত বেগে চলতে থাকবে গাণিতিক বিশ্লেষণ করো। বন্ধুরা তাহলে বুঝতেই পারছো যে প্রশ্নটা আমরা যে বলের চ্যাপ্টার থেকে করছি। ঘর্ষণ কাকে বলে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন, গাড়ি দুটি কত সময় পরে সংঘর্ষ হয়েছিল, এরপরে সংঘর্ষের পর মিলিত গাড়ি দুটি কোন দিকে কত বেগে যাচ্ছিল। এখন এটা তাহলে আমরা ভরবেগের সংরক্ষণশীল যে সূত্রটা আমরা ক্লাসে পড়ে গেছি, তোমরা প্রথম দিকে পেয়েছো, যেহেতু দশম শ্রেণীর ক্লাস এই জন্য আমি সৃজনশীলে এসে গেছি। তাহলে প্রথমে আমরা যাচ্ছি যে সংঘর্ষ কি, ঘর্ষণ কাকে বলে, কখন ঘর্ষণ হয়? যখন একটি তলের উপর একটি তল চলতে থাকে তখন একটা আরেকটার বিপরীত দিকে বাধার সৃষ্টি করে এই বাধা দানকারী বলটাকে আমরা বলি ঘর্ষ বল। তো দেখো, অর্থাৎ ঘর্ষণ একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের উপর দিয়ে অপরটি চলতে শুরু করে বা চলতে থাকে তখন বস্তুদের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়। এই বাধাকে বলা হয় ঘর্ষ বল। এই বাধাটাই হচ্ছে ঘর্ষ বল। এটা সঠিকভাবে লিখতে পারলে তোমরা 1 নাম্বার পাবে। তারপর আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন করো অথবা প্রমাণ পাওয়া সম্ভব ব্যাখ্যা করো। তাহলে এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব? তো প্রথমে দেখো যে আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র হতে পাই বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা হার হবে, হারে না, হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ বল যদি এফ হয় তাহলে আমরা জানি কি এম এ সমানুপাতিক থেকে আমরা কি করছিলাম, এই সমানুপাতিক সূত্র থেকে আমরা কিন্তু প্রমাণ করেছিলাম এফ ইজ ইকুয়াল টু কে এম এ। কে একটা সমানুপাতিক ধ্রুবক। এখানে যখন 1 নিউটন আর 1 মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 এরপরে 1 কেজি আমরা নেই, তখন এইটার মাঝে বসালে কে ইজ ইকুয়াল টু 1 হয়। এই কে এর মানটা আমরা এ 1 নঙে বসাই দিলে এফ ইজ ইকুয়াল টু এম এ পেয়েছি।
এখন F ইজ ইকুয়াল টু ma, এটাই আমরা গতির এই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি F ইজ ইকুয়াল টু ma। সেখান থেকে আমরা আরম্ভ করব, আমরা এই অংশটা লিখব না, যে সমানুপাতিক সূত্র সমানুপাতিক বলে আমরা যাই, অর্থাৎ F ইজ ইকুয়াল টু ma। তো যেহেতু এখানে m আছে, এ মানে কি, এ হচ্ছে ত্বরণ, তো এ যেহেতু ত্বরণ ইকুয়াল টু আমরা জানি শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই সময়। আমরা জানি a ইজ ইকুয়াল টু v মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা লিখে নেই v মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আর গুণন করতে পারি, তাহলে m ইন্টু ভি মাইনাস ইউ ইকুয়াল টু এফ টি। কিন্তু বলছে, আমাদের প্রশ্নটা ছিল যে প্রথম সূত্রটা কি, প্রথম সূত্রটা হচ্ছে যে যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয়, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। তো স্থির বস্তু যদি স্থির থাকে আর গতিশীল বস্তু যদি গতিশীল থাকে, একটা কারণ বাহ্যিক বল যদি প্রয়োগ না করা হয়, সেক্ষেত্রে বলের মান কত, বলের মান 0। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বাহ্যিক যেহেতু বল প্রয়োগ করা হয় নাই, সেই কারণে এফ এর মান 0 ইন্টু টি, যেহেতু বস্তু বাহ্যিক কোনো বল প্রয়োগ হচ্ছে না, তাহলে এফ ইকুয়াল টু 0। এখন বা এম ইন্টু ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0। এখানে আমরা দেখতে পাইতেছি যে দুইটা রাশির গুণফল ইকুয়াল টু 0, তাহলে দুইটা উৎপাদকের গুণফল 0, তাহলে তাদের যে কোনোটা 0 হবে। বাট এখানে m বস্তুর ভর কিন্তু ছিল, বস্তুর ভর আছে, হ্যাঁ, বস্তুর ভর যেহেতু আছে তাহলে ভরের মান 0 হতে পারে না। তো এখানে আমরা তাহলে লিখতে পারি যে ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0, কি, যেহেতু m নট ইকুয়াল টু 0, m এর মান 0 না, তাহলে অবশ্যই ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 0। তাহলে ভি ইকুয়াল টু ইউ, আমরা দেখতে পাইতেছি ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। তো যেহেতু বস্তু প্রথমে যদি 0 হয়, আদি বেগটা 0 হয়, আদি বেগ যদি ইউ ইকুয়াল টু 0 হয়, তাহলে ভি ইকুয়াল টু 0। অর্থাৎ বস্তু স্থির থাকলে শেষেও স্থির, স্থির মানে এটা চলমান হবে না। তাহলে আমরা এটা বুঝতে পারছি, যদি ইউ যে কোনো বেগ নিয়ে চলতে থাকে, ইউ যদি মনে করো 550 মিটার পার সেকেন্ড ইনভার্স নিয়ে চলতে থাকে, তাহলে ভিও কি হবে, ভিও হবে 50 মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে ভিও কিন্তু মানে শেষ বেগটাও কিন্তু এই বেগে চলতে থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এখানে একটু বল আসবে, বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। এটি নিউটনের প্রথম সূত্র। তাহলে আমরা এতক্ষণ দেখলাম, অর্থাৎ যে 2 নম্বরের যেটা নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদন ছিল, গাড়ি দুটি কত সময় পর সংঘর্ষে লিপ্ত হয়েছিল তা নির্ণয় করো। গাড়ি দুটির কত সময় পর সংঘর্ষে লিপ্ত হয়েছিল। তো মনে করি এই দুইটা গাড়ি, চলমান গাড়ি টি সেকেন্ড পর সংঘর্ষে লিপ্ত হয়েছিল, তাহলে আমাদের এই সময়টা বার করতে হবে, সংঘর্ষের সময়টা বার করতে হবে। তাহলে এখন লক্ষ্য করি যে এই সময়ে যেহেতু টি সময় পর, ধরো আমি এখানে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আসছে, এখান থেকে এই পর্যন্ত সে এসে এখানে এসে তারা সঙ্গে এখান থেকে এই সময়টা আসতে 30 সেকেন্ড সময় লাগছে, তারও কিন্তু কি এখান থেকে এই পর্যন্ত আসতে 30 সেকেন্ড সময় লাগছে। এখন এখান থেকে এখানে দূরত্ব, এখান থেকে এখানে দূরত্বটা আমরা বাইর করতে হবে। দূরত্বটা যদি বাইর করি, তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নটা আমাদের একটু ভুলে গেছে। এখানে এই পথের দূরত্বটা হচ্ছে 1.5 কিলোমিটার, এই সম্পূর্ণ পথের দূরত্বটা হচ্ছে 1.5
কিলোমিটার। এখানে কিন্তু এই প্রশ্নটা তোমরা একটু সঠিক করে নিবা যে এখান থেকে এই পথের এই জায়গা থেকে দূরত্বটা এখান থেকে দূরত্বটা হচ্ছে 1.5 কিলোমিটার। তো এখানে প্রথম গাড়ির কি আছে, ব্যাগ আছে কি 5 মিটার সেকেন্ড ইনভার্স, ত্বরণ আছে। এখন তার এখান থেকে এখানে যেতে তাহলে আমার সময় দরকার, সময় টি সেকেন্ড ধরে নিলাম যে এখান থেকে এখানে টি সময় পরে তার সংঘর্ষে লিপ্ত হয়েছে। তো যেহেতু এখানে এসে তারা লিপ্ত হয়েছে সংঘর্ষে, তাহলে এখানে এই জায়গা থেকে এই জায়গায় যেতে দূরত্বটা কত? তাহলে আমরা যদি এই দূরত্বটাকে S1 ধরি, তাহলে কি লক্ষ্য করো, আদি বেগ শব্দের মাঝে আছে, U1 ধরি এটা, এরপরে A1 ধরি এটা, হ্যাঁ, তাহলে S1 আর টি তোর শব্দের সমান, তাহলে AST এটার সূত্রটা হচ্ছে, আমরা কোন সূত্রটা কাজে লাগাবো, এখানে 0.4 মিটার সেকেন্ড ইনভার্স, আর এখানে হচ্ছে আমি একটু তথ্যটি লিখে রাখতে আছি 5 মিটার সেকেন্ড ইনভার্স, আর এখানে এই S1 সূত্রটা হচ্ছে আমরা কি UT, তাহলে U1 T প্লাস হাফ A1 T স্কোয়ার। এখান থেকে আমরা একটা দূরত্ব পেয়ে যাব। তারপরে দেখো এই গাড়ির জন্য এটা হচ্ছে, আমরা যদি U2 ধরি, U2 ইজ ইকুয়াল টু আদি বেগ 10 মিটার সেকেন্ড ইনভার্স, ত্বরণ A2 ইজ ইকুয়াল টু আমরা পাবো 0.2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, তারপর এটা 2 হবে, এরপর এটার ভর হচ্ছে ভর M2 ইজ ইকুয়াল টু 500 কেজি, আর এখান থেকে এখানের দূরত্বটাকে যদি আমরা S2 ধরি, তাহলে S2 এর ক্ষেত্রে আমরা সূত্রটা পাবো তাও একই, U2 হ্যাঁ T প্লাস হাফ A2 T স্কোয়ার। এখন এখান থেকে দেখো এই S1 প্লাস S2 ইকুয়াল টু সে 150 কিলোমিটার, অর্থাৎ এখানে আমরা এটাকে মিটার নিলে যদি আমরা 1000 দ্বারা গুণ করি কিলোমিটারকে, তাহলে 1500 মিটার। আমরা এই তথ্যটি যদি এখন যুক্ত করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা এই তথ্যগুলা আগে তুমি কি করতে হবে সেই চিন্তাটা মেমোরিতে আনতে হবে। আমরা কি করলাম, এই মেমোরিতে চিন্তাটা আনলাম, আনার পরে এখন আমরা চিন্তা করব কিভাবে সমস্যাটাকে সমাধান করব। তো চলো আমরা সমস্যাটাকে একবারে ফুললিভাবে সমাধান করি। আমি তথ্যগুলা কিন্তু আগেই লিখে রেখেছি। এখানে একটা গাড়ি ছিল আমাদের, যে লক্ষ্য করো, তাহলে আমরা কি মনে করি গাড়ি দুটি, এখানে সমস্যাটার সমাধান আমরা লিখি। মনে করি গাড়ি দুটি টি সময় পর পরস্পর সংঘর্ষ ঘটবে। তাহলে প্রথম গাড়ি এখানে আদি বেগ U1 আমরা কি পাইলাম 5 মিটার সেকেন্ড ইনভার্স, প্রথম গাড়ির ত্বরণ A1 0.4 মিটার সেকেন্ড ইনভার্স 2, প্রথম গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব S1 ইজ ইকুয়াল টু হোয়াট, আমরা এটা বার করব। আবার দ্বিতীয় গাড়ির আদি বেগ U2 ইকুয়াল টু 10 মিটার সেকেন্ড ইনভার্স, দ্বিতীয় গাড়ির ত্বরণ A2 ইজ ইকুয়াল টু 0.2 মিটার সেকেন্ড ইনভার্স 2,
দ্বিতীয় গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু S2 ইজ ইকুয়াল টু হোয়াট। তো এখন অতএব এই তথ্য অনুসারে প্রথম গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, প্রথম গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব টি সময়ে প্রথম গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব S1 ইজ ইকুয়াল টু U1 টি প্লাস হাফ A1 টি স্কোয়ার। তাহলে এখানে মান বসিয়ে দিই আমরা, S1 ইজ ইকুয়াল টু ইউ হচ্ছে যে 5 টি প্লাস হাফ, এটা হচ্ছে 0.2 ইন্টু টি এর মান টি স্কোয়ার তো আমাদের নেই, টি স্কোয়ার। এখান থেকে আমরা এটা পাইলাম, কাটলে কত হচ্ছে আমরা লিখতে পারি 5t প্লাস এটাকে ভাগ দিলে 0.1 টি স্কোয়ার। এটা একটা সমীকরণ আমরা থাকুক। আবার দ্বিতীয় গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব টি সময়ে, ওই সময়ে অতিক্রান্ত দূরত্ব S2, তা আমরা এই সূত্রটা হবে T2T U2T প্লাস হাফ A2T স্কোয়ার। এখানে আমরা কি পাইতেছি, তাহলে এটা হচ্ছে 10T প্লাস হাফ, এখানে আমরা এখানে এটা হবে যে 0.4, তাহলে এই জায়গা আসতেছে 0.2, আর এখানে এটা হবে যে A2 হচ্ছে 0.2 ইন্টু টি স্কোয়ার। এটা আমরা পাইতে আছি 10t প্লাস 0.1 টি স্কোয়ার। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোঝার চেষ্টা করো যে আমরা টোটাল যে দূরত্বটা বলছিলাম যে S1, এখান থেকে এই দূরত্বটা পেলাম আমরা S1, আর এখান থেকে এই দূরত্ব পেলাম S2, তাহলে দুটোটা যোগ করলে আমার এটা হয়ে যাবে। তো এখন মোট দূরত্ব হয়েছে 1.5 কিলোমিটার। তাহলে আমরা এটার সাথে 1000 যদি গুণ দিই তাহলে 500 মিটার হয়ে যায়। তো প্রশ্ন মতে কি S1 প্লাস S2 ইজ ইকুয়াল টু 1500। এটাকে যদি আমরা সমাধান করি, তোমরা অবশ্যই দেখতে পাইতেছ, তাহলে এখানে আমরা লিখব এটা হচ্ছে 5t প্লাস 0.2t স্কোয়ার প্লাস 10t প্লাস 0.1t স্কোয়ার ইকুয়াল টু 1500, বা এখান থেকে আমরা কি করতে পারতেছি যে 0.3t স্কোয়ার প্লাস 15t মাইনাস 1500 ইকুয়াল টু 0। তো এখানে আমরা একটা এই যে a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এইটা আমরা দ্বিঘাত সমীকরণ থেকে জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই সূত্রটা অনুসারে আমরা করে ফেলবো। তাহলে অতএব টি ইকুয়াল টু আমরা দেখতেছি এখানে কি, তাহলে মাইনাস 15 প্লাস মাইনাস রুট ওভার অফ 15 স্কোয়ার সূত্রের মাইনাস 4 ইন্টু
এ বলতে 0.3 গুণ বি বলতে -1500 বাই 2 ইন্টু 0.3 50 অথবা আরেকটা আসবে -100। তো অতএব টি ইজ ইকুয়াল টু 50 সেকেন্ড অথবা টি ইজ ইকুয়াল টু -10 সেকেন্ড, কিন্তু টি ইজ ইকুয়াল টু -100 সেকেন্ড গ্রহণযোগ্য নয়, কেননা সময় এখানে ঋণাত্মক হতে পারে না, যাহা গ্রহণযোগ্য নয়, যাহা গ্রহণযোগ্য নয়। অতএব টি ইজ ইকুয়াল টু 15 সেকেন্ড। অ্যান্সারটা হবে কি, তাহলে 15 সেকেন্ড পর 50 সেকেন্ড পর তারা মিলিত হবে। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 15 সেকেন্ড পর তারা মিলিত পর সংঘর্ষ ঘটবে। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন এটা হচ্ছে গ নাম্বারের উত্তরটা, তোমরা অবশ্যই বুঝতে পারো। নাম্বার কি করছে যে সংঘর্ষের পর মিলিত গাড়িদ্বয় কোন দিকে কত বেগে চলতে থাকবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখানেও ঠিক আগের মতো আমাদের এটা আদি বেগ আছে, তাহলে এখানে যেহেতু গাড়ি দুটো একত্রে মিলিতে যাবে, মিলিত হয়ে তারা কি করবে, যেটার শক্তি বেশি সেটা কিন্তু একদিকে ধাক্কা দিয়ে নিয়ে যাবে। তো এখানে এসে কিন্তু একটা বেগ প্রাপ্ত হবে, তাহলে মিলিত বেগটা ধরলাম আমরা ভি, মিলিত গাড়ি দুটির বেগ, গাড়ি দুইটি বেগ আমরা ধরে দিলাম ভি, ভি মিটার সেকেন্ড ইনভার্স। আর তাহলে লক্ষ্য করে দেখো যে আমরা জানি কি হচ্ছে যে m1 u1 প্লাস m2 u2 প্লাস সমান m1 v1 প্লাস m2 v2, অর্থাৎ আদি মোট ভরবেগ এবং শেষ মোট ভরবেগ আমাদের সমান। যেহেতু গাড়ি দুইটা একই বেগ নিয়ে চলবে, তখন m1 u1 ইন্টু v, আমরা এখানে এই সূত্রটা পেয়ে যাব। তাহলে এখন আমরা করি গাড়ি যে দিকে যাচ্ছে সেদিকটা হচ্ছে ধনাত্মক। তাহলে আদি বেগ u1 is equal to 5 মিটার সেকেন্ড ইনভার্স ত্বরণ a1 is equal to 0.4 মিটার সেকেন্ড ইনভার্স। অতএব প্রথম গাড়ি 50 সেকেন্ড পর বেগ, তাহলে v1 ইকুয়াল টু আমরা ধরে নিতে পারি u1 প্লাস a1 t। এখানে এই t ইজ ইকুয়াল টু 50 মিটার সেকেন্ড 50 সেকেন্ড পর, তাহলে এখানে আমরা ধরে নিতে পারি u1 এর মান হচ্ছে 5 আর a এর মান হচ্ছে 0.4 ইন্টু 50, তাহলে কত হচ্ছে যে 5 প্লাস, অর্থাৎ এখানে গাড়ি আদি বেগ হচ্ছে
10 মিটার সেকেন্ড ইনভার্স ত্বরণ এটা U2 ধরি, A2 ধরি, তাহলে 0.2 মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে 50 সেকেন্ড পর দ্বিতীয় গাড়ি T = 50 সেকেন্ড পর বেগ, তাহলে বেগটা হবে V2 = U2 প্লাস A2T। আমরা পাচ্ছি U2-র মান হচ্ছে 10 প্লাস এর মান হচ্ছে 0.2 ইন্টু T এর মান হচ্ছে 50। সুতরাং 10 প্লাস আমরা দশমিক এখানে যাবে এত, অর্থাৎ কত হবে 20 মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা পেয়ে গেলাম এটা। তো এখান থেকে আমরা সংঘর্ষের সময় যেটা পাবো, যে শেষ বেগের যে সূত্রটা পাবো, ওইটা দিয়ে আমরা যদি জানি, এখানে আসবে যে এই শেষের যেটা যে M1 V1 প্লাস M2 V2 = M1 প্লাস M2 ইন্টু V, কারণ শেষে এই অংশটা ভিটা নিয়ে মিলিত নিয়েছে, তাহলে দুটোটা মিললেই তো একটা হচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমরা যদি মানগুলো বসিয়ে দেই, M1 হচ্ছে, তাহলে এখানে V সমান আমরা পাচ্ছি কি M1 V1 প্লাস M2 V2 বাই M1 প্লাস M2। এখন মানগুলো আমরা যদি বসিয়ে দেই, 800 পূরণ 25 প্লাস 500 ইন্টু 20 বাই 800 প্লাস 7.69। এটা যেহেতু বেগ মিটার সেকেন্ড ইনভার্স, এটা কিসের প্লাসের আসে, তো আমরা ধরে নিয়েছিলাম গাড়ি দুটি মিলিত বেগ B এবং প্রথম গাড়ি যেদিকে যাচ্ছে, হ্যাঁ, সেই দিকটা হচ্ছে ধনাত্মক। যেহেতু ধনাত্মক দিক আসছে, তাহলে প্রথম গাড়ি যেদিকে যাচ্ছে তার মিলিত গাড়িতে দিক সেদিকেই হবে। এটাই আমাদের আনসার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার বাড়ির কাজটা হচ্ছে, এখানে একটা প্রাইভেট কার একটা বাস পরস্পর একই দিকে যাচ্ছে। মন্দন কাকে বলে? চলন্ত গাড়ির দুটির ব্রেক প্রয়োগ করলে গাড়ি থেমে যায় কেন, ব্যাখ্যা করো। এরপরে সংঘর্ষের পূর্ব মুহূর্তে প্রাইভেট কারটির ভর বেগ নির্ণয় করো। সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত তোমাদের কাজ রইল। ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।